আমি ধর্মনিরপেক্ষতা নীতিতে, মনে এবং নিজের জীবনে ধর্মনিরপেক্ষতা। যে সভায় তিনি বলেছিলেন, যাদের সামনে তিনি বলেছিলেন ওই কথাগুলো, তাদের সামনে গিয়ে ওই কথাটা উনি বলতে পারবেন? সেই ক্ষমতা ওনার আছে? আজকে বিধানসভায় বসে উনি ওই কথাগুলো বলেছেন, জানেন যে তারা সেখানে আসবে না, কিন্তু যাদের সবাই, যাদেরকে আনন্দ দিতে তিনি সেই কথাগুলো বলেছিলেন, তাদের সামনে গিয়ে এই কথাগুলো ওনাকে বললে না, ওনার এর পরের বার চেতলা থেকে দাঁড়ালে একটাও আর ভোট পেতে হবে না, পরিষ্কার জেনে রাখুন। জীবন থাকতে শেষ রক্তবিন্দু অবধি ধর্মনিরপেক্ষতার রাস্তায় থাকবে। দেখুন, উনি যেভাবে একটা সাম্প্রদায়িক কথাবার্তা বলেছিলেন মাসখানেক আগে, সেটা আমরা সকলেই দেখেছি, মিডিয়ার মাধ্যমে সেটা খুব ভাইরাল হয়েছিল এবং আমরা দেখেছি বিজেপি ওয়াকআউট করে। পরবর্তীকালে তিনি নিজেকে খুব চাপের মুখে পড়ে এই ভিডিও বার্তা তিনি দিয়েছেন। এটাও তার মনের কথা বলে আমার মনে হয় না। অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে যে দেখুন, এরা এই ধর্ম যে খেলার যে ব্যাপারটা, এই ব্যাপারটা আজকে আমাদের রাজনীতিবিদদের মধ্যে এতটাই ভেতরে ঢুকে গেছে যে তারা তাদের কাজগুলো ভুলে এইসব নিয়েই মেতে আছেন এবং মানুষকে এইসব নিয়ে ভুলিয়ে রাখার চেষ্টা করছেন। এটা তো তার মনের কথা নয়, চাপের মুখে তেনাকে এই কথাটা বলতে হয়েছে, সুতরাং তার সময় লাগবেই। তিনি বলতে বাধ্য হলেন, তার কারণ হচ্ছে বিভিন্ন দিক থেকে চাপ আসছে, বিরোধীরা তাকে আক্রমণ করছে, বিরোধীরা বিধানসভা ছেড়ে চলে যাচ্ছে, এই চাপের মুখে তিনি বাধ্য হয়েছেন বলতে। তিনি তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে তিনি কোন ধর্মকে পজেস করেন সেটা সবাই জানে। কিন্তু দেখুন, আমি একটা কথা বলতে চাই যে কোনো ধর্মই আমার ভারতবর্ষে ছোট নয়, কিন্তু কেউ যদি বলেন যে কেউ কোনো ধর্মে জন্মানো অন্যদের প্রতি সেটা অবহেলা বা অন্যদের প্রতি সেটা অসম্মান, এইটা কখনো মানা যায় না। এবং আমি এর আগেও আপনাদের বলেছিলাম যে তিনি যখন বলেছিলেন যে ইসলাম ধর্মে না জন্মালে সেটা অবহেলা বা অপমান, তা দুর্ভাগ্য, তাহলে একটা কথা আমিও তখন বলেছিলাম যে উনি তাহলে দুর্গা পুজো করেন, অন্যান্য পুজোর সঙ্গে জড়িত, তাহলে এটাও হিন্দুদের অপমান, এটাও তার উচিত নয়। কিন্তু আমি দেখলাম চেতলা অগ্রণী, সেখানকার ক্লাবের যারা আবার হত্যাকর্তা বিধাতা, তারা আবার তাকে দরার সার্টিফিকেট দিয়েছেন। যাই হোক, তিনি বলেছেন, আমি খুব খুশি। এবং সবথেকেও বড় ব্যাপার হচ্ছে এই সব ধর্মের রাজনীতি বন্ধ করে আমি চাই রাজ্য সরকার মানুষের কাজ করুক। ভোটে তো অনেক খেলাই আপনারা দেখিয়েছেন, তা মানুষের ভোট ধরে রেখেছেন, অনেক কিছু করেছেন। এবার অন্তত মানুষকে, কলকাতার মানুষকে অন্তত আপনার সাধারণ যেটুকু কর্পোরেশনের কাজ, জল যন্ত্রণা থেকে অন্তত কলকাতার মানুষকে মুক্তি দিন। আপনি মুক্তি দিন, আপনার কাছ থেকে জল যন্ত্রণার জন্য কলকাতার মানুষ মুক্তি চায়। একটা জায়গা এই বৃষ্টিতে, কাল রাত থেকে আজকে অবধি যে বৃষ্টি হচ্ছে, একটা জায়গা কোমর অবধি জল, হাঁটাচলা করা যায় না, একটা গাড়ি যায় না। এদিকে আপনি কলকাতার মেয়র, আপনি ওই ধর্ম নিয়ে, রাজনীতি নিয়ে কথা বলে সেখানে মিডিয়াকে ডেকে আপনি সরগরম করছেন। সাধারণ মানুষের নিয়ে ভাবার সময় আপনার দলের নেত্রীরও নেই, আপনারও নেই। অন্তত আপনার এইটা চিন্তাভাবনা করা উচিত যে কলকাতার, সমগ্র কলকাতায় বৃষ্টি হলে, যদি সারা রাত সারাদিনও বৃষ্টি হয়, 100 মিলিমিটার 200 মিলিমিটারও বৃষ্টি হয়, সেখানে 5 মিনিটের মধ্যে কী করে জল নেমে যাবে? ড্রেনেজ ব্যবস্থা কেন উন্নত হচ্ছে না? আপনার কাজটুকু অন্তত আপনি করুন, না হলে পৌরসভা এলাকায় যেরকম ভোটের হাল, ভবিষ্যতে আরও খারাপ হবে। পশ্চিমবঙ্গকে কেন্দ্রীয় সরকারের প্রজেক্টগুলোতে প্রচুর টাকা দেওয়া হয়েছে, মেট্রোর প্রজেক্টগুলোতে টাকা দেওয়া হয়েছে। সরকারের লোকরা হয়তো মেট্রোয় চড়েন না, কিন্তু সাধারণ মানুষ যারা রাজ্য সরকারকেও ভোটটা দেন এবং কেন্দ্রীয় সরকারের ভোটের সময় কেন্দ্রীয় সরকারি যারা প্রতিনিধি বা যারা এই লোকসভা ভোটে দাঁড়ান তাদেরকেও ভোটটা দেন। সুতরাং সাধারণ মানুষ, কলকাতার অন্তত আমি বলবো 75% লোক কলকাতা শহরে তারা মেট্রো করে যাওয়া আসা করেন, সেখানে মেট্রোকে প্রচুর টাকা দেওয়া হয়েছে। সুতরাং কিছু পায়নি, তাদের সাধারণ মানুষ পেয়েছে। সেই দিক থেকে বিচার করলে আরও কিছু জায়গায় কিন্তু টাকা দেওয়া হয়েছে। ন্যাশনাল ইনস্টিটিউটগুলোতে চিকিৎসার ব্যয় বাড়ানোর জন্য, বিভিন্ন ধরনের মেশিনারিজ কেনার জন্য টাকা দেওয়া হয়েছে। সেই হিসাব যদি করেন, রাজ্যের হাতে টাকা দিলে রাজ্য তো প্রতিবার চুরি করে খায়। তাও তো আবাস যোজনায়, যেখানে এই হাইকোর্টের বুকে 2000 মামলা প্রায় ফাইল হয়েছে, সেই আবাস যোজনায় টাকা বাড়ানো হয়েছে, টাকা দেওয়া হয়েছে, নতুন বাড়ি করার বরাদ দেওয়া হয়েছে। তা সেইগুলো কিছু দেওয়া হয়নি। অ্যাকচুয়ালি উনি যা বলেন, উনি হচ্ছে পার্টির ট্যাগলাইনে কথা না বললে, কয়েকদিন আগে ওনার নিজের পার্টি ওনাকে শোকজ করেছিল। ওনার কোনো মান সম্মান বলে কিছু নেই, পরিষ্কার কথা। উনি একজন মুখপাত্র, যার কথা কেউ শোনে না।
ওনার কোনো মুখপাত্র, ওনার কোনো সভায় বা উনি যেখানে বসেন সেখানে কোনো বড় নেতাকে দেখা যায় না, এমনকি কোনো বড় নেতার সঙ্গে ওনাকেও আমি অন্তত লাস্ট 3 মাস আমি অন্তত তাকে দেখিনি। ওই যারা 2-1 প্রচারে বেরিয়ে ওনাকে দয়া করে ডেকেছিলেন, উনি সেখানে গেছিলেন। সুতরাং মুখপাত্র হিসেবে উনি আনফিট, এটা তৃণমূলও জানে, কিন্তু যাওয়ার কোনো জায়গা নেই বলে উনি ওখানে স্টিক করে পড়ে আছেন এবং ওই বিজেপি বিরোধী এটা ওটা তিনি বলে যাচ্ছেন। আবার মাঝে তিনি বলেছিলেন বিজেপি ডাকলেই আমি চলে যাব। সুতরাং ওনার কোন কথায় মানুষ বিশ্বাস করবে আর কোন কথায় করবে না তার কোনো গ্যারান্টি নেই এবং ওনার কথার কোনো দাম নেই। আমি ওনার কথার কোনো উত্তরও দিতে চাই না। কিন্তু সবথেকে দুঃখের ব্যাপার হচ্ছে যে ওনার দল ওনার সাথে এত বড় অন্যায় কী করে করছে যে ওনাকে একটা পোস্ট দিচ্ছে না এই আন্দোলন করার জন্য। ওনাকে যদি আজ একটা পার্লামেন্টে পোস্ট দেওয়া হতো, অনারারি এমপি করা হতো, অথবা ওনাকে যদি একটা ভোট লড়ার সুযোগ দেওয়া হতো, এই অন্যায়টা উনি জোর গলায় গিয়ে বলতে পারতো, সেই সুযোগটা উনি পাচ্ছে না। তাহলে ওনার দল তো ওনার সাথে আরও বড় অন্যায় করেছে আমি মনে করি। উনি যে ওই দলে আছে এটাই তো অনেক বড়, মানে ওনার দল ওনার সাথে খুবই অন্যায় করেছে এবং ওনার দল তো ওনাকে শোকজ করেছে, নোংরা কথা বলেছে। ওনার দলেই উনি ব্রাত্য, উনি যাওয়ার কোনো জায়গা নেই বলে ওখানে পড়ে আছেন। উনি আবার অন্য দলের ন্যায় অন্যায় নিয়ে কথা বলেন। উনি নিজের দলেই যার কোনো সম্মান নেই সে আবার অন্য দলের ন্যায় অন্যায় নিয়ে কথা বলে। আর ওনার সম্বন্ধে আমি কোনো কথাও বলতে চাই না। উনি সবথেকে বড় ব্যাপার হচ্ছে ওর থেকে বড় ধান্দাবাজ লোক তৃণমূল কংগ্রেসে কেউ নেই, কিন্তু নিজের দলের মধ্যেই বেশি ধান্দাবাজি করতে গিয়ে আজকে ওনার কথার কোনো দাম নেই। উনি যে মুখপাত্র, ওনার কথার কোনো ভিত্তি নেই, কোনো বেস নেই এবং ওনাকে ওনার দলই মুখপাত্র হিসেবে জাস্ট একটা রেখে দিয়েছে, কোনো গুরুত্বও দেয় না। এটা হচ্ছে যে উনি যে বলছেন হাজার হাজার জব কার্ড পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন রাজ্য থেকে, সেইটা অন্য কেউ পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছে না, সেখানকার হাইকোর্টগুলো দেখতে পাচ্ছে না, সুপ্রিম কোর্টে কোনো মামলা তা নিয়ে ফাইল হচ্ছে না, ওখানকার রাজ্যের কোনো লোক এই নিয়ে কিছু বলছে না। উনি একমাত্র খবর রাখছেন, উনি একমাত্র দেখতে পাচ্ছেন। তো এইটা আমার কিছু বলার নেই। আর অন্য কোথায় কি পাওয়া যাচ্ছে সেইটা দিয়ে নিজের রাজ্যকে বিচার কথা, মানে আমার রাজ্যে যে অন্যায় হচ্ছে, আমার রাজ্যে যে চিটিংবাজি হচ্ছে, আমার রাজ্যে যে একজনের রেশন অন্যজনকে দিয়ে দেওয়া হচ্ছে, সেইটাকে তাহলে ওনার রাজ্য সরকার সমর্থন করে। উনি অন্য রাজ্যের অন্যায় দেখতে গেছেন, নিজের রাজ্যের অন্যায়টাকে ঢাকার জন্য অন্য রাজ্যের গল্প দিচ্ছেন। আরে নিজের রাজ্যের অন্যায়টাকে স্বীকার করো, নিজের রাজ্যের অন্যায়টা স্বীকার করে সেই অন্যায়টাকে ঠিকঠাক করার চেষ্টা করো। আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি তো বলছেন সমস্ত রাজ্য থেকে তারা টাকার হিসাব দেয়, এখানে পশ্চিমবঙ্গ কোনো টাকার হিসাব দেয় এবং আমার কাছে সেই তথ্যও রয়েছে। উনি বলুক উনি কেন মিথ্যা কথা বলছে। গঙ্গাসাগর মেলায় কত কোটি টাকা এসেছে, সৎ সাহস থাকলে এফিডেভিট দিয়ে, সৎ সাহস থাকলে মিডিয়ার সামনে প্রকাশ করুক রাজ্য সরকার। অবশ্যই আমফান মামলায় আপনাদের তো বলছি হাইলাইটেড মামলা ছাড়া, মানে আমি বলতে চাইছি যে সেইভাবে তো গুরুত্ব হয় না। যে আমফান মামলা 4,500 লোক নিয়ে আমি করেছিলাম, সেই আমফান মামলায় মামলাকারীকে হুমকি দেওয়া হয়েছিল। তৃণমূলের প্রধান রাত্রির বেলা 25 জন লোক নিয়ে গিয়ে হুমকি দিয়েছে, তাও সেই মামলাকারীকে একজন আইনজীবীর বাবা, তাকে হুমকি দেওয়া হয়েছিল। এবং সেই মামলাতে রাজ্য সরকার 3 বার এফিডেভিট দিয়েছিল হাইকোর্টের গোতানি খাওয়ার পর যে হ্যাঁ 1000 কোটি টাকা প্রধানমন্ত্রী দিয়ে যাওয়ার পর 1250 কোটি টাকা দেওয়া হয়েছিল, কিন্তু সেই টাকার কোনো হিসাব আজও পর্যন্ত হাইকোর্টকে দেয়নি রাজ্য সরকার। এমনকি অডিটর কম্পট্রোলার জেনারেল অফ স্টেট, এই সেন্ট্রাল, তারা যখন আমফান মামলার অডিট করতে হাইকোর্টের অর্ডারে দপ্তরে গেছিল, বিধায়কদের কাছে গেছিল এবং আপনার বিডিও অফিসগুলোতে গেছিল, তাদেরকে বলা হয়েছে আজকে উঁক অফিসার নেই, কালকে এই নেই, কালকে উনি নেই, আজকে এই কম্পিউটার খারাপ, কালকে ওই কাগজ পাওয়া যাচ্ছে না। এইভাবে জিনিসটাকে হিমঘরে ঠান্ডা ঘরে ফেলে রাখা হয়েছে। কেন? শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এরা ভেবেছিল যেহেতু প্রথম দিন প্রধানমন্ত্রী এসেছেন, প্রথম দিন 1000 কোটি টাকা মিডিয়া দেখিয়েছে, ওইটা ওরা খেতে পারবে না। কিন্তু পরের বারের 1250 কোটি টাকা টার্গেট করে নিয়েছিল, ওই টাকাটা পুরো বিধানসভা ভোটে খরচ করা হবে তৃণমূলের পক্ষ থেকে। আজকে তো সমন পেয়ে হচ্ছে ইডির সমন পেয়ে ইডি দপ্তরে গিয়েছেন আপনার দেগঙ্গা তৃণমূল ব্লক সভাপতি আনিসুর রহমান। হ্যাঁ, যেতে হবে। মানুষের টাকা যখন পকেটে ঢুকিয়েছে তখন এরকম সমন পেয়ে যেতে হবে, কিছু করার নেই। এবং তার ভাইও গেছে।
না ভাইও যাবে, ভাই কেন, তার আরও আর 14 গোষ্ঠী যেতে পারে, তার পরিবার শুদ্ধও যেতে পারে। কারণ হচ্ছে যে একজন তার নিজের অপরাধ ঢাকার জন্য দেখা যায় তার পরিবারের অন্যান্য লোকের ওপরে অ্যালিগেশন চাপিয়ে দেয় বা টাকা পয়সা তাদের নামে বেনামে সম্পত্তি করে রাখে। দুবাই যোগ আসছে এখন, দুবাই যাওয়ার নথিও পাওয়া গেছে তো রেশন। হতে পারে, কিন্তু এইটাই হচ্ছে একটা বড় সমস্যা জানেন তো। ইডি দুবাই যোগ পাচ্ছে, ইউকে ধরুন বিদেশি যোগ পাচ্ছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমাদের দেশ তো দেখুন সিস্টেমটা তো শুধু রাজ্য সরকারের হাতে। আমার বক্তব্য হচ্ছে এইটাই যে এইখানেও সেই হচ্ছে অন্যায়। তাহলে কেন্দ্রীয় সরকারের অন্যায়টা ধামাচাপা পড়ে যাচ্ছে না। দুবাই যে যোগ হচ্ছে, বিদেশি যে যোগ, এই যোগাযোগটা যদি ইলেকট্রনিক মাধ্যমে করা হয়, টেলিকমিউনিকেশন, হোয়াটসঅ্যাপ, মেসেজিং, সেগুলো নিয়ন্ত্রণ করে কে? ট্রাই, সেটা কেন্দ্রীয় সরকারের সংস্থা। একটা লোক দুবাইয়ে যাবে আসবে, দুবাই থেকে এয়ারপোর্ট হয়ে বেরোবে বা দুবাইয়ে টাকা পাঠাবে, টোটাল সিস্টেমটাই কে করে, কে নিয়ন্ত্রণ করে? কেন্দ্রীয় সরকার। তাহলে কেন্দ্রীয় সরকারের যোগও তো আছে, সেই জায়গাটা ইডি কেন ছেড়ে যাচ্ছে? এই জায়গা যতদিন হবে এই আপনি নোটিশই পাঠানোর গল্প দেখতে পাবেন। আসল অপরাধীদের পুরো চেন কখনোই আপনার সামনে আসবে না, কোর্টের সামনে আসবে না, মামলাও শেষ হবে না। যার জন্যই স্বাধীন ভারতবর্ষে আজকের ডেটে, দেশ স্বাধীন হওয়ার পর, আমি আপনাকে ডেটা দিয়ে দিয়ে বলতে পারি 1.5 থেকে 2 লক্ষ মামলা সিবিআই অর্ডার হয়েছে স্বাধীন ভারতবর্ষে, সমস্ত হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট মিলিয়ে। কিন্তু সিবিআই 200-র বেশি মামলা ফাইনালাইজ করে শেষ করতে পারেনি আজও পর্যন্ত। তার কারণ হচ্ছে এই সিবিআইকে যখনই যে কেন্দ্রীয় সরকারে এসেছে তখন সে তার নিজের কাজে মোবিলাইজড করেছে, যা এবং যখনই দেখা গেছে সেই কেন্দ্রীয় সরকারের কোনো না কোনো লোক জড়িত, তখনই সিবিআই সেখানে আশ্চর্য রকমভাবে ঠান্ডা। আমার বক্তব্য হচ্ছে যদি দুবাই যোগ পাওয়া যায়, যদি একজন লোক সে তার টাকা যার মাধ্যমে দুবাইতে পাঠাচ্ছে, অল আর গভর্নড বাই দি সেন্ট্রাল এজেন্সিস। আমি বলতে চাইছি যদি আরবিআইয়ের মাধ্যমে ধরুন টাকা লেনদেন করতে হলে আরবিআইকে জানাতে, আরবিআই কি ঘুমাচ্ছিল? টাকা যদি কারো ট্যাক্স বেশি হয়, ইনকাম ট্যাক্স দেখে, ইনকাম ট্যাক্স কার দপ্তর? দুবাই যেতে হলে বৈদেশিক দপ্তরের ছাড়পত্র নিতে হয়, বৈদেশিক দপ্তরটা কার অধীনে? কেন কেন্দ্রীয় সরকারকেও অ্যাকিউজ করা হবে না? শুধু রাজ্য সরকারের ভুল, এটা আমি মানতে পারি না। দল হচ্ছে মানে এখানে কি হচ্ছে আপনাকে আমি পরিষ্কার বলি, মানুষকে গিনিপিগ বানাচ্ছে কেন্দ্রীয় সরকার আর রাজ্য সরকার দুজন মিলে। ওপরের সেটিং একদম ঠিক। আপনি দুবাই যোগ কি, আমি আপনাকে বলছি আরও বড় বড় দুর্নীতিও যদি ধরা পড়ে, ওই 2-1 চুনোপুটি, আনুসির রহমান আর ধরুন আরও যারা আছে, যারা মানে একটু লেভেলের, হ্যাঁ, বারিকি বিশ্বাস, এরা হচ্ছে নোটিশ খাবে। নোটিশ সবাই পাবে, কিন্তু জেলে ঢুকবে বা প্রমাণ হবে এদের ক্ষেত্রে, বাকিদের ক্ষেত্রে কিছুই হবে না।